আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯, এজিএস পদে ২৫ জন সহ ৪৭১ জন প্রার্থী লড়বেন এই নির্বাচনে। শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। তবে আচরণবিধি মেনে চলা নির্দেশনা ও তার কার্যকর পদ্ধতির বিষয়ে অভিযোগ রয়েছে বেশিরভাগ প্রার্থীর। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে আজ থেকেই ক্যাম্পাসে প্রবেশ মুখ ও ভেতরে পুলিশ টহল জোরদার করা হয়েছে। এছাড়া বুথ ছাড়া পুরো ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখা ও সিসি ক্যামেরার সামনেই ভোট গণনা সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। নাহিদ প্রেসের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণায় বদলে গেছে ক্যাম্পাসের পরিবেশ। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনের সমর্থকদের নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটেছেন প্রার্থীরা। প্রচারণার আমেজে দিনভর সরগরম ক্যাম্পাস। আচরণ বিধি নিয়ে সিনেট ভবনের নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাকসু নির্বাচন কর্মকর্তারা। তারা জানান নির্বাচনের দিন বুথ ছাড়া পুরো কেন্দ্র সিসিটিভির আওতাভুক্ত থাকবে। এছাড়া সিসিটিভির সামনে চলবে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে সেনাবাহিনী মোতায়েন সহ বৈধ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা ছাড়া ভোটের দিন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। অনেক সময় বলবে যে না স্ক্যানিং হচ্ছে, রেজাল্ট হচ্ছে, দেরি হচ্ছে কেন? তাহলে এই জিনিসটা যাতে তোমরা একটু মাথায় রাখো যে আমাদেরকে মেশিনকে ওই সময়টা দিতে হবে। প্রতিটা কেন্দ্রে ভোট হিসাব করে স্ক্যানিং করতে ৩ ঘন্টা লাগুক, ৪ ঘন্টা লাগুক, এই সময়টা আমরা তোমাদের কাছে চাইবো। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ আচরণবিধি ভঙ্গ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন বেশিরভাগ প্রার্থী। শিক্ষকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান কেউ। যতগুলো পেজ আছে সবগুলো পেজকে নিঃসন্দেহে নিঃশর্তে ব্যান করতে হবে নির্বাচন পর্যন্ত, নতুবা এগুলো দিয়ে নির্বাচনের মাঠকে নষ্ট করার একটা সম্ভাবনা আছে। এই গ্রুপগুলো আমাদের শিক্ষকরা, আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তারা যদি তাদের আদর্শকে প্রায়োরিটি দেয় এবং তাদের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনকে আলাদাভাবে তারা স্পেস দেয়, তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। এবার আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গণতন্ত্রের চর্চা ধরে রাখতে ডাকসু নির্বাচনে সবার অবদান রাখা জরুরি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ নিতে না পারে। আমাদের মধ্যে এমন কোনো বড় মাপের দ্বন্দ্ব বিবাদ হওয়া কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, যদি না কোনো বড় দুর্ভিসন্ধি না থাকে। এই সময় যদি আমরা আমাদের এই সহনশীলতা বজিয়ে রাখতে না পারি, তাহলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেবে। ঘোলা পানিতে মাছ শিকারে যারা আগ্রহী তারাও তোমার এবং আমার এই দুর্বলতার সুযোগ নেবে। এদিকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় চূড়ান্ত প্রার্থীর তালিকা থেকে স্বতন্ত্র প্রার্থী জুলিয়াস সিজারের নাম প্রত্যাহার করেছে সংশ্লিষ্ট কমিশন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মঙ্গলবার মনোনয়নপত্র বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ চলে। সকাল থেকে ডাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে বাদ পড়া প্রার্থীরা আবেদন করেন। এদিন ১৩ জন আপিল করেন। আগামীকাল রায় ঘোষণা করা হবে বলে জানায় নির্বাচন কমিশন। স্নাতকোত্তর চূড়ান্ত পর্বে পরীক্ষা শেষ হওয়ার পরেও আবেদন এক ব্যক্তি একাধিক প্রার্থীর সমর্থন ও প্রস্তাবকারী হওয়া এবং মনোনয়নপত্রের তথ্যে ভুল ভ্রান্তি সহ নানা অসঙ্গতির জন্য ২৭৬টি মনোনয়নপত্র থেকে ২০টি বাতিল করা হয়। ২৯ অগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন ১৫ সেপ্টেম্বর হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। বলে নির্বাচনের নতুন তারিখ আগামীকাল জানানো হবে। বিকেলে ডাকসু নির্বাচন কমিশনের সভা শেষে সব কথা জানান তিনি। বলেন, শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে ডাকসু নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা এবং প্রার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানান, ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ২৬ অগস্ট থেকে বাড়িয়ে ৩১ অগস্ট করা হয়েছে। নির্বাচন ঘিরে সকাল থেকে ডাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
মনোনয়নপত্র বিতরণ ছাত্রদের সকলের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে আমরা এটাকে 31/8/2025 পর্যন্ত বর্ধিত করেছি। ছাত্রদের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে তাদের ছবি সংযুক্ত থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায়ের মাধ্যমে বিচার ব্যবস্থার সাথে প্রতারণা করা হয়েছে, এমনকি অবসরে যাওয়ার পর কোনো বিচারপতি রায় লিখতে পারেন না বলেও মত দেন বিএনপি ও জামায়াতের আইনজীবীরা। আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেক করা আবেদনের শুনানিতে এমন মতামত দেন আইনজীবীরা। পরে শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ। গত বছরের 5 আগস্টের পর সেই রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত ইসলামী, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5টি পৃথক আবেদন করা হয়। শুনানিতে আইনজীবীরা বলেন, খায়রুল হক সংক্ষিপ্ত রায় ঘোষণার 16 মাস পর পূর্ণাঙ্গ রায় দেন। রিটায়ারমেন্টে যাওয়ার পরে কোনো জাজের ও তার থাকে না, এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না, দিতেও পারেন। কারণ প্রথম জাজমেন্ট দেওয়ার পরে আর এটা চেঞ্জ করতে হলে পরে রিভিউ করতে হয় অথবা পার্টিকে অবহিত করতে হয়, এই ক্ষেত্রে কিছুই করা হয়নি। প্রাথমিক জাজমেন্টের পরে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, এটাও বেআইনি। জামায়াতে ইসলামের আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংক্ষিপ্ত রায়ে পরবর্তী 2টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এমনটা বলা হলেও পূর্ণাঙ্গ রায়ে তা রাখা হয়নি। ডকট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই, তখন এসেছে ভিন্ন কনসেপ্ট। এই জন্য আমরা বলেছি বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে, যে ডেমোক্রেসি এবং ফ্রি ফেয়ার ইলেকশনস আর ইনসেপারেবল টুইন। এটি দুটো হলো যমজ শিশুর মতো, একটা ছাড়া আর একটা অর্থহীন। তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে হাইকোর্ট এবং আপিল বিভাগের 14 জন বিচারপতি বিচার কাজ পরিচালনা করেছেন। তাদের মধ্যে 8 জনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে দলটির 8 সদস্য প্রতিনিধি দল চীন ও দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 5 দিনের সফরে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তিনি কথা বলেন। জুলাই সনদ নিয়ে কোনো উদ্যোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে গেলে তা প্রশ্নবিদ্ধ হবে। এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্ব ও সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন নাহিদ। সফরকালে বাংলাদেশি প্রবাসীদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলেও জানান তিনি। আর চীন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং যৌথভাবে চীন বাংলাদেশ বন্ধুত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে ইচ্ছুক বলে জানান ঢাকা নিযুক্ত চীনার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। যে চিন্তা এবং ভিশন রয়েছে সেটি আদান প্রদান করা, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। কিন্তু জুলাই সনদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ কিন্তু দেখছি না। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচনের দিকে গেলে আসলে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। ফলে যত দ্রুত আমরা জুলাই সনদের বিষয়টা সুরাহা করতে পারবো তত দ্রুত আমরা নির্বাচনের দিকে যেতে পারি। ঠিক আছে। যৌক্তিক কারণ ছাড়া কোনো দল নির্বাচনে অংশ না নিলে ভবিষ্যৎ রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জামায়াত ইসলামের সাথে বিএনপির জোট হবার সম্ভাবনা নেই। অন্যদিকে সেলিমা রহমান বলেছেন, শিল্পী সমাজের একাংশ আবারও স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে নিজের গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে সালাউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াতে চাইছে।
এটিকে রাজনৈতিক কৌশলী মনে করেন তিনি। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। এর মধ্যে অন্য কোনো কিছু ভাববার অবকাশ নেই। এভাবেই নির্বাচনটা হবে, এই সরকারের অধীনেই হবে। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন, তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় কিছু ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। এমন কোনো প্রস্তাব দেওয়া যাবে না যে কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পায়। এমন কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে এই বিষয়ে কোনো আদালতে প্রশ্নই উত্থাপন করা যাবে না, সেটা সঠিক হবে না। এগুলো আইনানুগ বিষয়, সাংবিধানিক বিষয় আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আসতে পারবো। সেটার বৈধ প্রক্রিয়া দিন শেষে পরবর্তী পার্লামেন্টেই অনুমোদনের জন্য যেতে হবে। তো সুতরাং এটা যেন আমরা সবাই বিবেচনায় নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত এক মানববন্ধন থেকে সেলিমা রহমান বলেন, দেশের শিল্পী সমাজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনারা সেদিন দেখেন নাই কিভাবে মানুষের বুকের উপর নির্যাতন চলছে। আপনারা তো মানুষকে বিশ্বাস করেন না, আপনারা কিসের শিল্পী? সবাইকে সব ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তাবিত জুলাই সনদে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছে তাতে রাজনৈতিক দলগুলো যদি শুধু নোট অফ ডিসেন্ট দিয়ে পার পেয়ে যেতে চায়, তবে সেজন্য তাদেরকে ভবিষ্যতে মাশুল দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ ও নাগরিক ভাবনা শীর্ষক এক গোল টেবিল আলোচনায় তিনি মন্তব্য করেন। জুলাই সনদে খসড়া নিয়ে সুজন দেশব্যাপী একটি জনমত জরিপ পরিচালনা করেছে। তারই আলোকে এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা করেন। দেশের 64টি জেলার 1373 জন মানুষের ওপর এই জরিপ পরিচালনা করা হয়, যেখানে 69% উত্তরদাতা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মতামত দিয়েছেন। আর সেই সংসদের উচ্চকক্ষের সদস্য পিআর পদ্ধতিতে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন 71% উত্তরদাতা। জুলাই সনদে বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন বেশিরভাগ আলোচক। যদি কর্ণপাত না করে তাহলে কিন্তু এর মাসুল তাদেরকে দিতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো যদি ডিসেন্ট দিয়ে পার হয়ে যেতে চায়, তারা যদি বলে যে আমরা সংসদে গিয়ে করব, না হয় করব না, সেই সিদ্ধান্ত আমরা তখন নেব, তাহলে কিন্তু এর একটা হয়তো মূল্য দিতে হতে পারে এবং তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো ইতিহাসের শিক্ষা হলে কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রকুনুজ্জামান রকুনকে হত্যার হুমকি প্রতিবাদ সহ 3 দফা দাবিতে ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। বেলা 3:30টার পর এই সড়ক অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। এর ফলে রাজধানী গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রকৌশলী রকুনুজ্জামান রকুনকে হত্যার হুমকির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রকৌশল অধিকার আন্দোলনের 3 দফা বাস্তবায়নের জন্য প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন করতে হবে বলেও দাবি জানান আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারীদের 10 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে সচিবালয় সংশ্লিষ্টদের বৈঠক হয়। এদিকে 10ম গ্রেডে পরীক্ষার সুযোগ সহ 7 দফা দাবিতে গাজীপুর চৌরাস্তায় 2 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। সন্ধ্যায় ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে কর্মসূচিতে আন্দোলনকারীরা অভিযোগ করেন বিএসএ ইঞ্জিনিয়ারদের পক্ষ নিয়ে নেসকো কর্মকর্তা রকুনুজ্জামান ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন। বক্তারা বলেন, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দিলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। সম্প্রতি বিএসসি ইঞ্জিনিয়ারদের রিট আবেদনের কারণে ডিএমটিসিএল সেকশন ইঞ্জিনিয়ার পদের সব পরীক্ষা স্থগিত করা হয়।
শেখ হাসিনা ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির ৩ মামলায় দ্বিতীয় দিনে জব্দ তালিকার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। শুনানির পরবর্তী তারিখ ২ সেপ্টেম্বর। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এই শুনানি হয়। আজ ৩ মামলায় আদালতে ৭ জন সাক্ষী সাক্ষ্য দেন। এরপর জয় ও পুতুলের মামলায় এই ৭ সাক্ষী আবারও আদালতে সাক্ষ্য দেন। এর আগে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ৩টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনকে আসামি করা হয়। বন অধিদপ্তরে ১৫০০ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে দুদক। প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা আমির হোসেন সহ সংশ্লিষ্টদের তথ্য চেয়ে বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে সামিট গ্রুপ ও নোমান গ্রুপের সংশ্লিষ্টদের বিরুদ্ধে। সামিট গ্রুপের সামিট কমিউনিকেশন লিমিটেডের ১০ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ মামলা হয়েছে। আসামি করা হয়েছে সামিট গ্রুপের পরিচালক ফরিদ খান, বিটিআরসি সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ ৭ জনকে। এদিন নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ও তার ছেলে জনাব জাকির হোসেন জুমন, প্রধান বন সংরক্ষক আমির হোসেন সহ অন্যান্যদের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্য, সিন্ডিকেট সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ সচিবালয় ঢাকা বরাবর অভিযাচনপত্র প্রেরণ করেছেন। সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য থাকলে ফেব্রুয়ারির পূর্বেই সংস্কার ও বিচার সম্পন্ন করে নির্বাচন সম্ভব। তাই বিচার ও সংস্কার করেই নির্বাচন চায় এনসিপি। জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে এ মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বলেন, ৫ অগস্ট পরবর্তী পরিস্থিতিতে আর কোনো গুমের সংস্কৃতি দেখতে চায় না এদেশের মানুষ। তাই বিগত বছরগুলোতে যে সকল বাহিনী এই সকল গুমের সাথে জড়িত ছিল তাদেরকে সংস্কার করে জাতির সেবায় আবারও নিয়োজিত করতে হবে। এ সময় মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি বলেন, গুম খুনগুলো সংগঠিত হয়েছে মূলত অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এবং অবৈধ নির্বাচনের জন্য। খালেদা জিয়া বন্দী থাকা অবস্থায় তাকে মানহীন খাবার সরবরাহ করা সহ কারাগারে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির এমন আনুষ্ঠানিক অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। সকালে কারাগার সংস্কার ও উন্নয়নের ১ বছরের তথ্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আজ প্রেজেন্ট বলেন, এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পায়নি কারা কর্তৃপক্ষ। তিনি বলেন, কারাগারের সংশোধনী বিষয়টির উপর গুরুত্ব দেওয়ার জন্যই বাংলাদেশ জেলের নাম কারেকশন সার্ভিসেস বাংলাদেশ নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১ বছরে কারাগারের জনবল সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে সরকার। কারাগারকে উৎপাদনমুখী করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান কারা মহাপরিদর্শক। খাবারের মান উন্নয়ন, বন্দি সাক্ষাৎ সহ বিভিন্ন সেবা কারাবিধি অনুযায়ী চলমান রাখতে কাজ করছে কারা কর্তৃপক্ষ। এছাড়া কারাগার শতভাগ মাদকমুক্ত করতে কাজ করছে বলেও জানান আইজি প্রেজেন্ট। রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে দরকার পর্যাপ্ত মানবিক সহায়তা। আর্থিক বরাদ্দ বৃদ্ধি না পেলে ডিসেম্বর মাস থেকে ব্যাপক সংকটে পড়বে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা বিদেশি অতিথিদের এমন বার্তা দিয়েছে বাংলাদেশ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ৩ দিনব্যাপী কক্সবাজারে রোহিঙ্গা সংকট এবং সমাধানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে অতিথিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। ঘুরে ফিরে দেখেন দাতাগোষ্ঠীর অর্থে পরিচালিত প্রশিক্ষণ সেন্টারগুলো, যেখানে হাতে কলমে কাজ শিখছেন রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষেরা। এই মানবিক সংকটে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ উদারতার পরিচয় দিয়েছে জানিয়ে ধন্যবাদ দেন তারা। বাংলাদেশ সরকারের রোহিঙ্গা সমস্যা নিরসনে যে আয়োজন, আমরা তাতে খুশি।
আমরা চাই রোহিঙ্গারা যাতে মিয়ানমারে স্বাধীনভাবে ফিরতে পারে। পরিদর্শনে আসা বিশেষজ্ঞরা বলেন, রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে দরকার কাজের সুযোগ সৃষ্টির। তাদেরকে যদি আপনি কাজের মধ্যে না থাকে তাহলে এরা ক্রাইমের সাথে জড়িয়ে যাবে। তরুণরা তো সবসময় বসে থাকতে পারে না। ফলে একটা ভালো পরিকল্পনার ভিত্তিতে সরকার এবং বিদেশিদের সহায়তায় এদের এম্পাওয়ারমেন্টের একটা উদ্যোগ নেওয়া দরকার, স্কিল ডেভেলপমেন্ট। বিপুল সংখ্যক রোহিঙ্গার ভরণ পোষণে পর্যাপ্ত অর্থের বরাদ্দ দেওয়া হচ্ছে না, তাই রোহিঙ্গা জনগোষ্ঠী আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে এমন উদ্বেগ জানানো হয় অংশীজনদের কাছে। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা, এই সহায়তাটা প্রতিদিন কমে আসছে এবং WFPর পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে নতুন কোনো সহায়তা যদি না আসে তাহলে নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না, কন্টিনিউ করাটা সম্ভব হবে না। তখন এখানে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আয়োজিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে হবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পরবর্তী সম্মেলন। অংশীজনদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হলো রোহিঙ্গা সংকট সমাধানে আয়োজিত 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের। রোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে দরকার সব পক্ষের ঐক্যবদ্ধ আন্তরিক প্রচেষ্টা, এমন বার্তাই উঠে এসেছে এই সম্মেলন থেকে। শফি মাহমুদ সাগর, NTV নিউজ, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব ধরনের পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে দলের এই সিদ্ধান্তের কথা বিশেষ পত্রবাহকের মাধ্যমে পাঠানো হয়েছে। ওই পত্রে বলা হয়েছে, 26 অগস্ট কারণ দর্শানো নোটিশে যে জবাব ফজলুর রহমান দিয়েছেন তা সন্তোষজনক নয়। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে 24 অগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানো নোটিশ দেয় বিএনপি। পরে তিনি ওই নোটিশে লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। দলের পক্ষ থেকে সোমবার আরও 24 ঘন্টার সময় বাড়ানো হয়। মঙ্গলবার ফজলুর রহমানের লিখিত জবাব পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দলের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হলো। আইন অমান্য এবং নিয়ম ভঙ্গ করে কোচিং বাণিজ্যের মাধ্যমে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে মাইলস্টোন স্কুলের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করা সহ 9 দফা দাবি জানিয়েছেন মাইলস্টোন স্কুলের নিহত ও আহত পরিবারের অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ আদায়ের দাবিও জানানো হয়েছে। বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। বলেন, রানওয়ে এলাকা থেকে মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠান নামক কোচিং সেন্টার স্থানান্তর করতে হবে। পাশাপাশি মাইলস্টোনে কোচিং বাণিজ্যের মূল হোতাদের দ্রুত অপসারণ করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া নিহত পরিবারের সদস্যদের হয়রানি বন্ধে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। রাজশাহী অঞ্চলে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে 6 জন ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 17 জন। চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 407 জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে 238 জন পুরুষ, 121 জন নারী এবং 48 জন শিশু। এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে মশাবাহিত রোগ বৃদ্ধি পেয়েছে। এজন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। কর্পোরেট করের ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ কর কর্মকর্তাদের দুর্নীতি এবং জবাবদিহিতার অভাব, এমনটাই উঠে এসেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক গবেষণায়। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গবেষণা ফলাফল তুলে ধরে বেসরকারি সংস্থা বলছে 72% কোম্পানি মনে করে কর্পোরেট করের ক্ষেত্রে কর কর্মকর্তাদের দুর্নীতি অন্যতম বড় চ্যালেঞ্জ, আর 82% মনে করে তাদের উপর অন্যায্য হারে কর বসানো হয়েছে। এ সময় এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটের ল্যাংড়া খোঁড়া আইন হয়েছে। ভ্যাটের একক রেটের কোনো বিকল্প নেই। এ সময় জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে, এটি আতঙ্কের বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন,
www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।